হ্যালো, আসসালামু আলাইকুম। একটা মিষ্টি সকালের শুভেচ্ছা। আমাদের নতুন একটা ভ্রমণ গল্পে সবাইকে স্বাগতম এবং স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ট্র্যাক উইথ কাজিয়ানে। অনেকদিন পাহাড় ভ্রমণের পরে আমরা এবার বের হয়েছি হাওর ভ্রমণে। আর এবার আমাদের সফর এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং উপভোগ্য ভ্রমণ প্লেস টাঙ্গুয়ার হাওরের দিকে। চলুন শুরু করা যাক। ভ্রমণটা শুরু হয়েছিল গতকাল রাতে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনে করে, যে ট্রেনটিতে আমরা এখন ভ্রমণ করছি। আর আমাদের প্রথম গন্তব্য সেই মোহনগঞ্জ স্টেশনে। তারপর সেখান থেকে অটো বা সিএনজি করে আমরা যাব মধ্যনগর ঘাটে। আর সেখানে অপেক্ষা করছে আমাদের আগে থেকে ঠিক করা সেমি হাউস বোটটি। টাঙ্গুয়ার ভ্রমণের এই পথটিতে খুব কম পর্যটকরাই আসে, কিন্তু এই পথটি অনেকটাই সাশ্রয়ী এবং দারুণ উপভোগ্য। যেমন ঢাকা থেকে মোহনগঞ্জের ট্রেনের টিকিট শোভন চেয়ারে মাত্র 250 টাকা, আর শোভনে 205 টাকা। কিন্তু আপনি যদি বাসে করে সুনামগঞ্জে যেতে চান তাহলে নন এসি ভাড়াই 800 থেকে 850 টাকা। তাই এই রুটটাকে সাশ্রয়ী বলাই যায়। আর আমাদের বাকি খরচগুলো আমরা যেতে যেতে বলে দিব। এখন ঘড়িতে সকাল 6টা, আর আমাদের ট্রেন চলছে সবুজের বুক চিরে। যদিও এতক্ষণে আমাদের বোটে থাকার কথা, কিন্তু ময়মনসিংহ স্টেশনে একটা দুর্ঘটনার কারণে আমরা প্রায় 3 ঘন্টার একটা শিডিউল বিপর্যয়ে পড়ে যাই, যার দরুন এখন আমাদের জার্নিটা চলছে। সবুজের মধ্যে শীতের একটা আমেজ চলছে। হালকা কুয়াশায় সবুজের তারুণ্য আরও বাড়িয়ে দিয়েছে। একটু ঘুম ঘুম, সাথে হাওর উপভোগের চরম আনন্দ। স্টেশনের পর স্টেশন পার হচ্ছি, মাঝে মাঝে মনে হচ্ছে আর কতক্ষণ। আলহামদুলিল্লাহ, যা হয় ভালোর জন্য হয়। শিডিউল বিপর্যয় হয়েছে বলেই আমরা এত সুন্দর একটা সকাল উপভোগ করছি। পাটি বাংলার সবুজ গ্রামগুলো উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য মোহনগঞ্জ স্টেশনে। হ্যাঁ, মোহনগঞ্জ কিন্তু পাটি বাংলার রাজধানী। চলে আসলাম ভাটি বাংলার রাজধানী খ্যাত ভাটি বাংলার রাজধানী নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশন থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাই আমাদের এই নতুন ভ্রমণে। গতকাল রাতে ঢাকার কমলাপুর স্টেশন থেকে প্রায় 10 ঘন্টার একটা লম্বা সফর শেষে আমরা এখন মোহনগঞ্জে। যদিও জার্নিটা এত লম্বা হওয়ার কথা ছিল না, যদি মাঝপথে একটা ছোট্ট দুর্ঘটনা না হতো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের প্রথম গন্তব্যে পৌঁছে গেছি। এবার আমাদের পরবর্তী গন্তব্য সুনামগঞ্জের মধ্যনগর। আমাদের পাড়ি দিতে হবে প্রায় 26 কিলোমিটার এই অটোতে চেপে। অটো ছাড়াও মোটরসাইকেল কিংবা সিএনজি করেও যাওয়া যায়। যেহেতু আমাদের টিম মেম্বার প্রায় 14 জন, তাই আমরা অটো নিয়েছি। আর অটোর ভাড়া পড়েছে জনপ্রতি প্রায় 100 টাকা। আমরা দারুণ সুন্দর একটা রাস্তা ধরে চলছি, যেটি সোজা চলে গেছে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা হয়ে মধ্যনগরের দিকে। আর পেছনে ফেলে এসেছি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলাকে। আমরা কিন্তু অনেকেই জানি না নেত্রকোনা এবং সুনামগঞ্জ দুটি পাশাপাশি জেলা। আর এই জেলা দুটিকে ভাগ করেছে যে দুটি উপজেলা, সেটি হচ্ছে মোহনগঞ্জ এবং ধর্মপাশা। তার মানে নেত্রকোনার শেষ উপজেলা হচ্ছে মোহনগঞ্জ এবং সুনামগঞ্জের শুরু উপজেলা হচ্ছে ধর্মপাশা। সে যাই হোক, নেত্রকোনা এবং সুনামগঞ্জের হিসাব চুকিয়ে আমরা ছুটে চলছি হাওরের দিকে।
তবে এই রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর, চারদিকে পানি আর সবুজের এক অন্যরকম কম্বিনেশন। আশেপাশে পানি দেখে বোঝা যাবে এটি কেন ভাটি বাংলা বলা হয়। আসসালামু আলাইকুম। প্রায় এক ঘন্টার অটো জার্নি শেষে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত মধ্যনগরে চলে আসছি। আর এইটা হচ্ছে আমাদের বোট। হচ্ছে ফার্স্ট লুক, একটু পরে আমি বোটের ভিতরে দেখাবো ইনশাআল্লাহ। মহাসিন ভাই, ওই 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 অটোটা এখন আসে নাই ভাই। আপনার বোট কি পছন্দ হয়েছে? বহুত পছন্দ হয়েছে ভাই, ভালো লাগছে। ওই যে কাপ্তার মতো যেরকম ভোট দিয়ে হ্যাঁ ভাই, ভোট পছন্দ হয়েছে? যাক, আলহামদুলিল্লাহ। প্রায় 1 ঘন্টা আর একটা অটো জার্নি শেষে আমরা এখন মধ্যনগর ঘাটে। আর এটা হচ্ছে আমাদের সেই হাউস বোটটি, ডিঙি, যেটি আমরা প্রায় 1 মাস আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। আর এই ডিঙিতে করে আমরা আগামী 2 দিন হাওর বিলাস করব, আড্ডা দিব, গল্প করব আর মন ভরে হাওর দেখব। আমাদের বোটটি মিড বাজেটের জন্য পারফেক্ট। তার মানে আপনার বাজেট যদি 3 থেকে 4 হাজারের মধ্যে হয়, তাহলে আপনি এই হাউস বোটটি নিয়ে হাওর ভ্রমণ করতে পারবেন। এই বাজেটের মধ্যে 5 বেলা খাবার এবং স্ন্যাক্স এবং আনলিমিটেড চা থাকবে। আমি এই ডিসক্রিপশন বক্সে এই বোটের মালিক শিপলো ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটা দারুণ অপশন আছে, চাইলে এখানে এসে পছন্দ মতন বোট ঠিক করতে পারবেন এবং নিজেদের মতন বাজার করে বোটের বাবুর্চিকে দিতে পারেন, সে আপনাদেরকে দারুণভাবে রান্না করে দিবে। এই আয়োজনটা আমার দারুণ ভালো লাগে। এক্ষেত্রে খরচটা অনেক কমবে, কিন্তু কিছু হ্যাসেল পোহাতে হবে, যেমন বাজার করার জন্য সময় দিতে হবে, নিজের পছন্দ মতন বোট ঠিক করতে হবে। এটা একটা দারুণ সময় নষ্ট করে, একটু ঝামেলাও। আর এখানে এসে যদি বোট ঠিক করতে চান, তাহলে অবশ্যই একটা ব্যাপার মাথায় রাখতে হবে, লম্বা কোনো সরকারি ছুটি বা সাপ্তাহিক ছুটিতেই কাজ করা যাবে না। যেমন আমরা যখন ভ্রমণ করছি তখন পূজার একটা লম্বা ছুটি শুরু হয়েছে, যার কারণে সব জায়গায় একটা গুলিস্তানি ভাইব আছে। আলহামদুলিল্লাহ, মধ্যনগর থেকে যখন আমাদের বোট যাত্রা শুরু করলো তখন ঘড়িতে প্রায় সকাল 10টা। আর এখন আমাদের গন্তব্য ওয়াচ টাওয়ার এবং হিজল করজ বাগান। ওই জায়গাটা যেখানে সবাই লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতে কাটতে রং চায়, চুমুক দেয়। আমরা ওই দিকে যাচ্ছি। হাওরের 2 ধারের সৌন্দর্য আপনাকে মোটেও হতাশ করবে না, বরং আপনার অনুভূতিকে আরও সতেজ এবং উৎফুল্ল করবে। আমরা 2 পাশের সবুজ গ্রামগুলোকে অবাক দৃষ্টিতে দেখছিলাম। চারদিকে অথই পানি, এর মধ্যে ছোট 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 সবুজে ঘেরা বসতিগুলোকে আপনার এক একটা দ্বীপ মনে হবে। সুবহানাল্লাহ, অসম্ভব সুন্দর। তবে আমরা এখানকার সৌন্দর্য যতটা উপভোগ করি, এখানকার জীবনযাত্রা ততটাই কঠিন। বর্ষায় পানি আর খরার মৌসুমে ভাঙাচোরা জীর্ণশীর্ণ রাস্তা, এভাবেই চলে আসছে জীবন যুগের পর যুগ।
খাবার? খাবার এটা ডিম, খিচুড়ি, আচার, সালাদ, লেবু। এটা হচ্ছে আজকে আমাদের সকালের খাবার। কি কি আছে এখানে? খিচুড়ি আছে, ডিম আছে, সালাদ আর আচার। মহসিন ভাই, খাবার কেমন? খিচুড়ি, আচার মাচার এমনি করলে হইতে হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, তুরস্ক থেকে আমদানিকৃত মুরগির ডিম আর আর জলপাই কোন দেশে পাবো? ইন্ডিয়ান কি সালাদ? স্পেনের জলপাই। স্পেনের জল। এরই মধ্যে আমাদের সকালের খাবার চলে আসছে। আজকে সকালের মেনু ডিম খিচুড়ি আর আচার। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে হাউস বোটের ছাদে বসে খাবার খাওয়া, গল্প করা, আড্ডা দেয়া এবং হাওরের প্রকৃতি উপভোগ করা। খাইছেন? মধ্যনগর থেকে হাওর ধরে 1 ঘন্টা 30 মিনিট চলার পরে এখন আমরা হিজল বনে। আর এই বনের মধ্যে রয়েছে সেই ওয়াচ টাওয়ার, যেখান থেকে হাওরের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। 1 ঘন্টা 30 মিনিট চলতে চলতে চলে আসলাম হচ্ছে আমরা ওয়াচ টাওয়ারের দিকে। এখানে অনেক মানুষ আজকে, কারণ হচ্ছে প্রায় 3-4 দিন একসাথে ছুটি, তো পূজার ছুটি, অনেক মানুষ। আমরা এখন পানিতে নামবো। এই যে আমার বন্ধু মহল পানিতে নামার জন্য প্রস্তুত। এই মহসিন ভাই, টাঙ্গুয়ার হাওরের হিজল বনটি দেশের সবচেয়ে পুরাতন হিজল বন। বনের ঠিক পাশ ধরে চলে গেছে বলাই নদী। হাওরের মাছ ও পাখির অভয়াশ্রম এই হিজল বনটি। বর্ষায় গলা সমান পানিতে ডুবে থাকা গাছে ঝুলে থাকা হিজল ফুলের সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। তো ছোট ছোট নৌকা করে হাওরের স্থানীয় লোকজন চা বিস্কিট বিক্রি করে। আপনি চাইলে সাঁতার কাটতে কাটতে রং চাই চুমুক দিতে পারেন। যাও, হ্যাঁ ছবি তুলছি। তারে বলে কি সে যেন আসে না আমার দ্বারে, ওই গুনগুন গানে মন হাসে না। এখানে সবচেয়ে ভালো লাগে এই বনের মধ্যে ছোট নৌকা নিয়ে ঘুরে বেড়াতে। আর এই ছোট নৌকায় প্রতিটি মাঝি এক একজন শিল্পী, যে আপনাকে হাওরের গান শোনাবে। কি আছে? পানি দিস না, আরো গভীরে যেতে হবে। চলো গভীরে যাই। এই গভীরে যাইতে হইলে নৌকার ভিতরে যাইতে হবে। নৌকার ভিতরে ঢুকো, দেখাও এইভাবে। গভীরে যেতে হলে নৌকার ভিতরে যেতে হবে। আমরা খুব আনন্দ করতেছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা সাঁতার কাটছি এই যে ওয়াচ টাওয়ারের কাছেই। এখানে সাঁতার কাটার অনুভূতিটা অন্যরকম। যান
আমরা অনেকক্ষণ সময় এই বনের মধ্যে সাঁতার কেটেছি, গোসল করেছি, কিছু দারুণ সময় পার করেছিলাম। আর এই পুরো সময়টা আমাদের সাথে একটা ছোট নৌকা ছিল, তার ডিমান্ড ছিল 250 টাকা। লোক আছে, সমস্যা নেই, লোক আছে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, লম্বা একটা সময় আমরা পার করলাম এই হিজল বনের পানিতে। সাথে করে নিয়ে গেলাম অনেক স্মৃতি। ইনশাআল্লাহ এই স্মৃতিগুলো থাকবে জীবনের শেষ ভাগ পর্যন্ত। আমাদের বোট আবার চলা শুরু করলো আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের এবারের গন্তব্য, অনেকেই বলে বাংলার সুইজারল্যান্ড, আবার কেউ বলে বাংলার কাশ্মীর, চিরসবুজ নীলাদ্রি লেকের দিকে। এই লেকের আরেকটা নাম রয়েছে শহীদ সিরাজ লেক, সাথে থাকবে লাকমাছড়া। নীলাদ্রি লেকের খুব কাছেই লাকমাছড়ার অবস্থান, তাই আজকেও আমরা লাকমাছড়ার দিকে যাব। হ্যালো, আমরা ওয়াচ টাওয়ার অনেকক্ষণ পানিতে চাপাচাপি করলাম, করে আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য নীলাদ্রি লেকের দিকে। আমি সামনে দেখতে পাচ্ছি মেঘালয়ের পাহাড়গুলো একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, দারুণ সুন্দর লাগছে। সুন্দর সুন্দর সুবহানাল্লাহ। নীলাদ্রি লেকের যতটা কাছাকাছি যাচ্ছিলাম, মেঘালয়ের সুবিশাল পাহাড়গুলো ততটাই আমাদের কাছে স্পষ্ট হচ্ছিল। মনে হচ্ছে কুয়াশার ভিতর থেকে পাহাড়গুলো একটু একটু করে আমাদের দিকে এগোচ্ছে। আমরা পাহাড়ের দিকে যতটা এগোচ্ছিলাম, আমাদের উত্তেজনা ততটাই বাড়ছিল, কারণ পাহাড় আমাদের আবেগ, পাহাড় আমাদের ভালোবাসা। তাই তো পাহাড়ের টানে বারবার ছুটে যায় বান্দরবনের গহীন থেকে গহীনে। মূলত টাঙ্গুয়ার হাওরের অন্যতম সৌন্দর্য এটাই, একদিকে বিস্তীর্ণ জলরাশি আর অন্যদিকে সুবিশাল পাহাড়। এই পাহাড়গুলোর ঝর্ণার ঝিরির পানি থেকেই হাওরের সৃষ্টি। কিন্তু সবচেয়ে কষ্ট ব্যাপার হচ্ছে, যেখান থেকে পাহাড়ের শুরু ঠিক ওইখানে আমাদের শেষ। তার মানে পাহাড়গুলো একটিও আমাদের না, এগুলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের অঙ্গরাজ্য মেঘালয়ের। মেঘালয়ের পাহাড় আর বাগলার হাওর উপভোগ করতে করতেই আমাদের দুপুরের খাবারের সময় হয়ে গেছে। হাউস বোটের লবিতে আমাদের খাবার পরিবেশন করছেন এই বোটের মালিক শিপলু ভাই এবং কেয়ারটেকার শিহাব ভাই। দুজনেই দারুণ মনের মানুষ। শিহাব ভাই আমাদের এমনভাবে খাবার খাওয়াচ্ছেন যেন তার বাড়ির মেহমান আমরা। এই ব্যাপারটা আমাদের দারুণ ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের দুপুরের মেনু হাওরের বোয়াল মাছ, ছোট মাছ, সবজি, ডাল আর সালাদ। আর এখানকার রান্নার স্বাদের কথা যদি বলি, এক কথায় মাশাআল্লাহ। ডিগির বাবুর্চি ভাই দারুণ রান্না করে, তার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে অনেক দোয়া। আর আমাদের দুপুরের খাবার খেতে খেতেই আমরা পৌঁছে গেছি নীলাদ্রি লেকের ঘাটে। আজকে রাত আমাদের বোট এখানেই নঙ্গর করবে, তার মানে আমরা আজকে রাত্রে এখানেই থাকছি। আমরা এখন যাচ্ছি নীলাদ্রি লেক থেকে লাকমাছড়ার উদ্দেশ্যে। আর লাকমাছড়াতে সবাই যায় হচ্ছে অটো অথবা সিএনজি দিয়ে, অথবা মোটরসাইকেল দিয়ে। তা আমরা যাচ্ছি পায়ে হেঁটে। এটা হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো, আর এই দিকে হচ্ছে নীলাদ্রি লেক। আমরা যখন এই পথ দিয়ে হাঁটছিলাম যাওয়ার সময়, টেকের ঘাটে আমাদের নৌকা যখন নোঙ্গর করলো, তখন আমাদের ঘড়িতে সময় বিকাল 3:30। আর আমরা নৌকা থেকে নেমে হেঁটে চলছি লাকমাছড়ার উদ্দেশ্যে। টেকের ঘাট থেকে কয়েক মিনিট হাঁটলেই দেখা মিলবে সেই চিরসবুজ নীলাদ্রি লেকের। কিন্তু আমরা এখন ওইদিকে যাব না, আমরা যাচ্ছি লাকমাছড়ার দিকে। আর আজকের শেষ বিকালটা কাটাবো প্রিয় নীলাদ্রির পাড়ে বসে। টেকের ঘাট থেকে লাকমাছড়ার দূরত্ব পায়ে হেঁটে মাত্র 20 থেকে 25 মিনিট। আপনি চাইলে আরও আগে যেতে পারেন যদি একটু দ্রুত হাঁটেন, তবে সাবধান, এখানকার রাস্তা কিন্তু বেশ ভয়ঙ্কর। আর আপনি যদি আরও আগে যেতে চান তাহলে মোটরসাইকেল অথবা অটো নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা, একটু কম বেশি হতে পারে। ভাড়াটা আমাদের কাছে একটু অতিরিক্ত মনে হয়েছে।
তাছাড়া সাইট সিং করার সময় আমরা চেষ্টা করি যতটুকু পথ হেঁটে কভার করা যায়। এতে দুটো জিনিস হয়, এক স্থানীয় মানুষজনের জীবনযাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়, আর দ্বিতীয়ত ভ্রমণ খরচ কিছুটা কমে যায়। আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই যে মেঘালয়ের পাহাড়গুলো। আসলে সিলেট বা যারা সিলেটের এদিকে যারা ঘুরতে আসে তারা সবসময় একটা জিনিস বেশি রিয়েলাইজ করে, সেটা হচ্ছে এই পাহাড়গুলো যদি আমাদের হতো, আমরাও সেটা এখন অনুধাবন করতেছি। আর এখন অবশ্যই ভাই, এটা বিশাল পাহাড়। আমি আমার জীবনে প্রথম পাহাড় দেখলাম। এর আগে ছোটো ছোটো টিলা দেখছি, এখন সুউচ্চ পাহাড়। আপনার কাছে তো নাফাকুম, আফিয়াকুম এরকম বা নামিয়াকুম জানি না, যাই নাই তো। নাফাকুম তো অনেক আগে গেছি, তারপরে কত পাহাড়ে যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। পাহাড়ের নাম শুনছি। হাঁটতে হাঁটতে আমরা একটা মাঠের মতো জায়গায় চলে আসছি। এই দেখেন সামনে, ও সুবহানাল্লাহ, এই তো সামনে চলে আসছে। এই যে একটু পরে ভারত, ওই যে দেখা যাচ্ছে ভারতের একটা ছোট্ট, কি বলবো এটারে, একটা বাড়ি। আর এই মাঠ ধরেই মাঠের শেষ প্রান্তে হচ্ছে গিয়ে বাংলাদেশের সীমানা। আর আমরা যে লাকমা ছড়ার উদ্দেশ্যে যাচ্ছি, সেই ছড়াটা ওই যে দেখা যাচ্ছে। আসলে আমরা যারা বান্দরবনে ঘুরি তাদের কাছে আসলে এটা তেমন কোনো কিছুই না, কিন্তু তারপরেও যেহেতু আমরা একটা জায়গায় আসছি সেহেতু দেখে যাই। আমরা তো কত ঝিরিপথ, ঝর্ণা এইগুলো পার করে আসছি দেখে আসছি, তাই আমাদের কাছে এটা তেমন কোনো কিছুই মনে হয় না। কিন্তু তারপরেও এই সুনামগঞ্জ আসলাম, টাঙ্গুয়ার হাওর দেখলাম, একটা স্পট বাকি রেখে যাব, দেখে যাই, সেই সুবাদে আসে আর কি। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ। টেকরিঘাট থেকে প্রায় 25 মিনিট হাঁটার পরে আমরা এখন লাকমা ছড়ায়। মূলত পাহাড়ের ছোট ছোট নালাকেই ছড়া বলা হয়। সীমানার ওই পারে লাকমা নামে একটি গ্রাম আছে। এছাড়ার পানি লাকমা গ্রাম ছুঁয়ে পাটলাই নদী ও টাঙ্গুয়ার হাওরে এসে পড়ে, তাই এই ছড়ার নাম লাকমা ছড়া। বুনো পাহাড় ও সাদা মেঘ ছুঁয়ে ছড়াটি ধীরে ধীরে যেন ভাটিতে নেমেছে। প্রকৃতিপ্রেমী পর্যটকরা এখানে এসে অবশ্যই মুগ্ধ হয়। তাছাড়া লাকমা ছড়ার ওপারে ভারতীয় যোগাযোগের জন্য একটি বেইলি সেতু নির্মাণ করা হয়েছে। সচরাচর এই ধরনের সেতু আমরা বান্দরবন এবং খাগড়াছড়িতে দেখে থাকি। ভাই, সিলেটে যারা ঘুরতে আসে, বলেন। সিলেটে যারা ঘুরতে আসে তাদের সবার একটা আক্ষেপ থাকে, কি জানেন? এই যে পাহাড়গুলো যদি আমাদের থাকতো। এটা আসলে সত্যি এটা খুবই কষ্টদায়ক আর কি, এটা দেখলে খুব খারাপ লাগে। কিন্তু হেডমাস্টার ভালো কইছে এটা ঠিক। আমি আর তার সাথে হেডমাস্টার কি বলছে? হেডমাস্টার কইছে এটা আঙ্গুল থেকে থাকলে আমরা কাইতে বাইতে গেলাম না, ঠিক আছে। এটা আমি আপনার লাগে একমত হইছি। কেন বান্দরবনের পাহাড় কি গেটটা বাইরে দিয়ে গেছে? বান্দরবন পাহাড় কাইতে লইছে না, পাহাড় যাইতারে ননে। লাকমা ছড়ায় অল্প কিছুক্ষণ থেকে আমরা চলে আসছি আমাদের সবার প্রিয় নীলাদ্রির পাড়ে। নীলাদ্রিকে ভালোবেসে কেউ বলে বাংলার কাশ্মীর, আবার কেউ বলে বাংলার সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড বা কাশ্মীর না হলেও এটা সৌন্দর্য দেখে আপনি মায়ায় পড়ে যাবেন। লেকের পাড়ের পরিবেশ দেখে মনে হচ্ছে কেউ সবুজ ঘাসের চাদর বিছিয়ে রেখেছে। মূলত এটা দেখার পরই আপনার কাশ্মীর অথবা সুইজারল্যান্ডের কথা মনে হবে। আর এটা সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে মেঘালয়ের পাহাড়গুলো। গাঢ় নীল রঙের পানি সত্যিই অবাক করার। সুবহানাল্লাহ, হয়তো তাই এটার নাম রাখা হয়েছে নীলাদ্রি। আমরা এর পাড়ে বসে দারুণ আড্ডা জমিয়েছিলাম আর ভাবছিলাম আজকে রাতটা এখানে কাটিয়ে দেব। এদিকে মেঘালয়ের দিক থেকে দারুণ ঠান্ডা বাতাস আসছিল, যেটি আমাদের সারাদিনের ক্লান্তিকে সেই বাতাসের সাথে ভাসিয়ে নিয়ে গেছে। এদিকে কখন যে সন্ধ্যা চলে আসলো বুঝতেই পারিনি। নীলাদ্রি লেকের একটা দারুণ ইতিহাস রয়েছে। এর আসল নাম শহীদ সিরাজ লেক।
পাশের মাটিতে ঘুমিয়ে আছেন 71-এর শহীদ বীর মুক্তিযোদ্ধা শহীদ সিরাজ, আর তার নামে রাখা হয়েছে শহীদ সিরাজ লেক। আমরা বেশিরভাগ লোকই জানি না আমরা এর আসল নাম। মূলত এই লেকটি চুনাপাথরের খনি ছিল। 1940 সালে এই লেকটি থেকে প্রথম চুনাপাথর উত্তোলন করা হয়। 1947 সালে দেশভাগের পর এটি বন্ধ হয়ে যায়। এরপর 1960 সালে আবার এটি চালু করা হয়, কিন্তু 1996 সালে কর্তৃপক্ষ এই প্রকল্পটিকে লোকসান দেখিয়ে বন্ধ করে দেয়। এরপরে ধীরে ধীরে এটি নৈসর্গিক লেকে পরিণত হয়। আর এই নীলাদ্রি লেকের পাড়ে বসে আমাদের প্রথম দিনের ভ্রমণ গল্প শেষ হলো। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী দিনের ভ্রমণ গল্পে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধিব, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আ